ভারতের ক্ষেপণাস্ত্রে রক্তাক্ত পাকিস্তান, ৩১ জনের প্রাণহানি, পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত। সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা মোদির, কাপুরুষিত বললেন শাহবাজ। প্রতিবেশীদের উত্তেজনায় বাংলাদেশের উদ্বেগ, সংযত আচরণের আহ্বান। দক্ষিণ এশিয়ার দেশগুলোয় নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম দিয়ে ১২৩ জনকে পুশিন বিএসএফের, বেশিরভাগই ভারতীয় নাগরিক। ফেরত পাঠানোর চেষ্টায় প্রশাসন, সীমান্ত জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির। নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা, সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয়ে দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। এবং বিমানবন্দর উন্নয়নের নামে ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শেখ হাসিনাকে ৮ মে দুদকে তলব, হাজির না হলে থাকবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। বুধবার রাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৭ জন। পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ৫টি যুদ্ধবিমান, একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। কাপুরুষিত হামলা দাবি করে সশস্ত্র বাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, মুজফফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুর্দিকে, সাকারঘার, পূর্ব আহমেদপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মসজিদ সহ বেসামরিক স্থাপনায় ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে বলেও জানানো হয়। এসব হামলায় শিশুসহ হতাহতের খবরও নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপির দাবি, ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে 3টি শক্তিশালী রাফাল, একটি SU-30, একটি MiG-29 যুদ্ধবিমান। বুধবার জরুরি বৈঠক করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। পাকিস্তানে ভারতের হামলাকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। উপযুক্ত জবাব দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। हमारी बहादुर और दलेर अफवाज पाकिस्तान ने আমাদের সাহসী সেনারা ভারতের অবৈধ হামলার দাঁত ভাঙা জবাব দিয়ে রাতকে চাঁদ রাত বানিয়ে দিয়েছে। मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। মসজিদে হামলার পাকিস্তানের দাবির জবাবে ভারত বলছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा। তাদেরকেই মারা হয়েছে যারা আমাদের নিরীহ মানুষদের মেরেছে। ভারতীয় সেনারা নতুন ইতিহাস তৈরি করলো। আমাদের সেনারা বিশ্ব দরবারে নিজেকে ফের প্রমাণ করলো। कैंप्स को तबाह करके करारा जवाब दिया है। নিয়ন্ত্রণ রেখাতেও পাল্টাপাল্টি গুলি বিনিময় অব্যাহত আছে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে। পাকিস্তানি সেনাদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহানুল রানা, সময় সংবাদ। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ও অর্থনীতি বেশি ক্ষতির মুখে পড়বে, এমন শঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের। এ অবস্থায় সীমান্তে সতর্কতা বাড়ানোর উপর তাগিদ দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় পশ্চিমা বিশ্বের এগিয়ে আসা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পদক্ষেপ নিতে শুরু করে ভারত পাকিস্তান। সিন্ধু পানি চুক্তি স্থগিত, আকাশপথ বন্ধ সহ সীমান্তে অব্যাহত গোলাগুলির মধ্যেই এবার ক্ষেপণাস্ত্র হামলায় উত্তেজনার পারদ তুঙ্গে।
আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়বে পুরো বিশ্বেই। তবে নিরাপত্তা ও অর্থনৈতিকভাবে বেশি ঝুঁকিতে পড়বে দক্ষিণ এশিয়ার দেশগুলো। প্রায় 300-এরও বেশি পারমাণবিক অস্ত্র আছে এই দুই দেশের মধ্যে। দিস ক্যান নেভার বি গুড। এটা একটা ভয়াবহ ঘটনা। এটা আমাদের অর্থনীতির উপর বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে এবং ইট ক্যানট বি গুড ফর আইদার অফ দি কান্ট্রিজ। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের ঝুঁকি থাকে, বিশেষ করে বর্ডার এলাকায়, কারণ মানুষের আনাগোনা, বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা বেড়ে যেতে পারে। আমাদের আশা থাকবে যে বড় আকারে যেন যুদ্ধে না যায়, কারণ বড় আকারে যুদ্ধ গেলে আরও যে সাপ্লাই লাইনগুলো আছে সেগুলো আরও ব্যাহত হবে এবং সি লাইন যদি ব্যাহত হয় তাহলে আরও বড় ক্ষতি হবে। এই সংকট ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষ থেকেও সমঝোতা চেষ্টার তাগিদ বিশ্লেষকদের। প্রয়োজন হলে বাংলাদেশও মধ্যস্থতা করতে পারে, আন্তর্জাতিক সবাই এটাতে মধ্যস্থতা করতে পারে এবং ভারত পাকিস্তান জনগণকে বুঝতে হবে যে যুদ্ধ তাদের জন্য কখনো ভালো হতে পারে না। আমাদের দিক থেকে একটা আশা থাকবে যে তারা যেন শান্তির পথ বেছে নেয় যত তাড়াতাড়ি পারে, বিশেষ করে একটা কূটনীতির মধ্যে যেন তারা যায়। আলোচনায় শান্তিপূর্ণ সমাধান না হলে উভয় দেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দিল্লি ইসলামাবাদের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি দেশ দুটিকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতির মাঝে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর সমালোচনা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেছেন, এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। বিষয়টি দিল্লিকে জানানো হয়েছে। হামলা পাল্টা হামলার পর পুরো বিশ্বের নজর এখন ভারত পাকিস্তানে। পরমাণু অস্ত্রধারী দুদেশের মধ্যে উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ শক্তিধর দেশগুলো। ঢাকায় এর সরাসরি প্রভাব না পড়লেও ইতোমধ্যে বাংলাদেশের বিমানগুলো পাকিস্তানের আকাশ এড়িয়ে ভিন্ন পথে চলাচল করছে। আন্তর্জাতিক বাণিজ্যে এ যুদ্ধের বড় প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। বুধবার দুপুরে ভারত পাকিস্তান ইস্যুতে সংবাদ বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সন্ধ্যায় নিরাপত্তা উপদেষ্টা জানান, সরকার দুদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপাশি সংযম দেখানোর অনুরোধ জানান তিনি। পরিস্থিতি আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়ে কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, জোরপূর্বক প্রবেশ ঠিক নয়। এ বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। অবৈধ কোনো বাংলাদেশি থাকলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পাঠালে গ্রহণ করবে ঢাকা। আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। প্রতিটি বিষয় আলাদাভাবে নিরীক্ষণ করা হচ্ছে বলেও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এরকম খবর হলে তো শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 123 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। এবার খাগড়াছড়ি ও কুড়িগ্রাম দিয়ে 123 জনকে বাংলাদেশে পুশ ইন করার অভিযোগ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। তারা ভারতীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার ভোররাতে দেশটির গুজরাট রাজ্যের 27 মুসলিম নাগরিক মাটিরাঙ্গার শান্তিপুর ও হাজিপাড়া এলাকায় প্রবেশ করে। এছাড়া জামিনীপাড়ায় 22 জন ও রূপসেনপাড়া এলাকা দিয়ে 30 মুসলিম নাগরিক ঢোকে পানছড়ি উপজেলায়। তাদের পূর্বপুরুষ বাংলাদেশি নাগরিক ছিলেন এমন অজুহাতে ঠেলে দেয়া হচ্ছে বলে জানায় বিজিবি।
স্থানীয় প্রশাসন বলছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কাছে জিজ্ঞাসাবাদে জানা গেছে আরও 400 থেকে 500 ভারতীয় মুসলিম বিএসএফ এর তত্ত্বাবধানে রয়েছে। তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য গুজরাট থেকে বিমানে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়েছে। 27 জন মহিলা পুরুষ না খায় পড়েছে, তো পরে বিজিবি আসছে, বিজিবি আসার পরে এদেরকে একটা হেদের দায়িত্বে নিয়ে গেছে। বলতেছে যে আরো ইন্ডিয়া নাকি আরো 17 গাড়ি স্টক করে রাখছে মুসলমান, ওগুলা বাংলাদেশে পাচার করবে। 27 জন মুসলমান ভারতের থেকে বার করে বর্ডার পার করে আমাদের বাংলাদেশে দিচ্ছে। আগরতলা থেকে গাড়ি ভরে নেয়, এখান থেকে হিসাবে নামা দিছে, এইখান দিয়ে আমাদের আসলে আমরা ধর্ম। জেলা প্রশাসক জানান অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকরা বিজিবির তত্ত্বাবধানে আছে, তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করা হবে। তারা সকলেই এখন বিজিবির আওতায় আছে। তারা যদি প্রশাসনিক কোনো সহায়তা চায় এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুশব্যাক করা হয়। এদিকে কুড়িগ্রামে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে পুশব্যাক করা 44 জনকে আটক করা হয়েছে। বিজিবি জানায় বুধবার ভোরে রৌমারী ও ভুরঙ্গমারীর সীমান্ত এলাকায় কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান ভারত থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করছে বিজিবি। এদিকে রাজধানীর গুলশানে পুলিশ শুটিং প্রতিযোগিতার আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি জানান ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে। যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার 28 এবং মিয়ানমারের সাথে 3, 29 এবং মিয়ানমারের সাথে 2 আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এই ব্যাপারে। সীমান্ত দিয়ে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়েও পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে বলে জানান আইজিপি। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। প্রবাসের সময়ে আরও থাকছে। রাখাইনের সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় মিয়ানমারের সেনা ও বিজিপি সহ 40 জনকে বিশেষ বিমানে পাঠানো হলো নিজ দেশে। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ করিডোর দেবে কিনা তা নির্বাচিত সরকারই ঠিক করবে বলে সাফ জানিয়েছে বিএনপি। প্রস্তাবে এক বিক্ষোভ সমাবেশে দলের সিনিয়র নেতা জয়নুল আবদিন ফারুক বলেন নির্বাচনে বিলম্ব হয় এমন সংস্কার মেনে নেওয়া হবে না। আলাদা সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন গণতন্ত্র মেনে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করলেই সংকটের সমাধান সম্ভব। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় জাতিসংঘ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব। এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বিএনপি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক সাফ জানান রাখাইনকে করিডোর দেওয়া হবে কিনা সেটা নির্বাচিত সরকারই ঠিক করবে। করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাই। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত আরেক সমাবেশে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। সমাবেশে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। গণতন্ত্রের মাতাকে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন অবস্থানে থাকলেও মৌলিক জায়গায় প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যমত্যে আসতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শুরুতে আপত্তি থাকলেও পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন সহ 118টি প্রস্তাবে একমত হয়েছে নাগরিক ঐক্য। বুধবার বিকেলে সংলাপে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার বিকেলে দিনের দ্বিতীয় দফার সংলাপে অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংলাপের শুরুতে দলটির প্রতিনিধিদের উদ্দেশ্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের চেষ্টা চলছে, তাই কিছু বিষয়ে ছাড় দিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা করা প্রয়োজন। আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, নাগরিকের প্রত্যাশা, যারা প্রাণ দিয়েছেন তাদের প্রত্যাশাকে ধারণ করে আমরা যেন একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি, সেই চেষ্টাটাই হচ্ছে জাতীয় সনদ তৈরির চেষ্টা। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। মৌলিক সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন চান না উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হওয়ার আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করা যাবে না, এবং নির্বাচন কমিশন যে কথা বলছে যে তারা নির্বাচন যারা প্রস্তুতি নিচ্ছে, কিসের আলোকে প্রস্তুতি নিচ্ছে? সকালে দিনের প্রথম দফার সংলাপে অংশ নেন নাগরিক ঐক্যের প্রতিনিধিরা। সে সময় সংস্কার কমিশনের উচ্চ ও নিম্নকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন তারা। আমরা ফ্লেক্সিবল এবং আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত। এ কারণেই আমরা আগে যতগুলো বিষয়ে একমত ছিলাম না, সেগুলো আলোচনার ভিত্তিতে এখন আমরা একমত হয়েছি। সংলাপে কমিশনের উল্লেখ করা প্রস্তাবের মধ্যে 118টিতে একমত হয়েছে নাগরিক ঐক্য। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাকে 8 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটি বলছে, তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তিনি। এদিন 1000 কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর একের পর এক বেরিয়ে আসছে শেখ হাসিনার দুর্নীতির ফেরিস্তি। ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এবার গত 15 বছরে বিমানবন্দরে নির্মাণ কাজের 1000 কোটি টাকা লুটপাটের তথ্য পেয়েছে দুদক। এমন প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে শেখ হাসিনাকে আগামী 8 মে তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদকে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। যদি আসেন তাহলে তাদের বক্তব্য শুনবেন, যদি উপস্থিত না হন তাহলে আইন এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। একই অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন মনে করে অনুসন্ধানকারী টিম তাদের আগামীকাল হাজির হওয়ার জন্য পত্র প্রেরণ করেছেন। গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 19 জনকে আসামি করে 4টি মামলা করে দুদক। এদিন 1084 কোটি টাকা সরকারি সার আত্মসাতের ঘটনায় নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরবরাহ করা কয়লা কতটা নিম্নমানের তা পরীক্ষা করতে নমুনা পাঠানো হয়েছে থাইল্যান্ডে। ফলাফল দ্রুত আসুক তা চাইছে না সরবরাহকারী প্রতিষ্ঠান ও অনেক সরকারি কর্মকর্তা, এমন অভিযোগ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সভায় 4.5 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 63,000 টন কয়লা নিয়ে গত 17 মার্চ এমভি ওরিয়েন্ট অর্কিড নামের সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ মাতারবাড়ি বন্দরে আসে। খালাস করতে গিয়ে কয়লার সঙ্গে কাদামাটি পাওয়ায় তা ফেরত পাঠানো হয়। বুধবার একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের তদন্তে নিম্নমানের কয়লা সরবরাহের প্রমাণ মিলেছে। কতটা নিম্নমানের তা জানতে নমুনা পাঠানো হয়েছে থাইল্যান্ডে। তবে ফলাফল আশা নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে অনাগ্রহ দেখছেন তিনি। দূষিত কয়লা পাওয়া গেছে, সেটা আবার পরীক্ষার জন্য ব্যাংককে পাঠাতে হচ্ছে, পাঠিয়ে দিয়েছে। এখন ব্যাংকক থেকে সেটা তাড়াতাড়ি রিপোর্ট আনার জন্য যিনি সরবরাহ করেছেন আর আমাদের সরকারি পক্ষ থেকে যারা এটা পরিচালনা করছেন এই বিদ্যুৎ কেন্দ্র, দুই পক্ষেরই কারো কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।
একনেক সভায় ৩,৭56 কোটি টাকা ব্যয়ে অনুমোদিত 9টি প্রকল্পের মধ্যে 145 কোটি টাকা ব্যয়ে গুলশান বনালী লেক উন্নয়নে সংশোধিত প্রকল্পও রয়েছে। উপদেষ্টা জানান, করাইল বস্তিকে পাশ কাটিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। যেটা ধানমন্ডি লেকে আছে যেরকম, সেরকম পুরো কিছু কিছু জায়গায় আছে, কিন্তু কিছু কিছু আবার অকুপাইড হয়ে আছে। সেগুলোকে মুক্ত করে, জায়গাগুলো দখল মুক্ত করে পুরোটা ওয়াকওয়ে তৈরি করা হবে। সুনামগঞ্জ সহ হাওর এলাকায় বাঁধ নির্মাণে অনিয়ম পাওয়া গেছে বলে জানান উপদেষ্টা। এই অনিয়ম খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠিত হয়েছে। এই বছর যে হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে কিছু কিছু ভাঙন আছে, এবং কেন ভেঙে যাচ্ছে বা কেন কাদের গাফিলতিতে কি হচ্ছে এটা দেখা হবে এবং এখনই ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও অনুসন্ধান চালাতে বিশ্বব্যাংকের অনুদানে রেস্কিউ বোট কেনা হচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সাবেক আইজিপি AKM শহীদুল হককে 25 মে, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানকে 27 মে ও 29 মে মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার সকালে এই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2016 সালের 26 জুলাই কল্যাণপুরে জাহাজবাড়িতে অভিযানে 9 জনকে হত্যার অভিযোগে গত 6 মার্চ মামলা করা হয়। বাংলাদেশের বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। ইসলামকে এক ধরনের ফোবিয়া, মানে ভীতিকর ধর্ম হিসাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে। AKM শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই 3 জন আসামিকে আগামী মাসের 25, 27 এবং 29 মে এই 3 দিন তদন্ত সংস্থার তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হবে। 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে বেরিয়ে আসছে চমকে দেওয়া তথ্য। ধরা পড়ছে নানা অসঙ্গতি। সুনামগঞ্জের এক মামলায় পুরনো ট্রাইব্যুনালে এক নারীকে যুদ্ধ শিশু সাজিয়ে আদালতে দাঁড় করানোর অভিযোগ উঠেছে। যে হালিমা বেগমের জন্মই হয়েছিল মুক্তিযুদ্ধের 13 বছর পর। এমন জালিয়াতি দেখে হতবাক বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উন্মোচিত হতে শুরু করেছে 71-এর মানবতাবিরোধী অপরাধের বিচারে লুকিয়ে থাকা অন্ধকার অধ্যায়। বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে প্রশ্নের মুখে পড়েছে পুরো বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা। সুনামগঞ্জের একটি মামলায় ধরা পড়েছে ভয়াবহ জালিয়াতি, যা নাড়িয়ে দিয়েছে বর্তমান ট্রাইব্যুনালকেও। যে হালিমা বেগমকে যুদ্ধ শিশু হিসেবে দাঁড় করানো হয়েছিল আদালতে, তার পরিচয়পত্র বলছে ভিন্ন কথা। জন্ম 1984 সালের 24 এপ্রিল, অর্থাৎ মুক্তিযুদ্ধের 13 বছর পর। তৎকালীন বিচারকদের জানানো হলেও তারা কোনো কর্ণপাত করেননি, বরং শুরু হয় পরিচয়পত্রে বয়স বদলের তোড়জোড়। আসামিপক্ষের আইনজীবীরা হালিমার বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করে তথ্য চেয়ে আবেদন করেন নির্বাচন কমিশনে। সেখান থেকেই ফাঁস হয়ে যায় আসল তথ্য। প্রমাণিত হয় মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই হালিমার। পূর্বের ট্রাইব্যুনালেও এটা দেখলেও ওইভাবে তারা আমলে নেয়নি, কিন্তু পরবর্তীতে নতুন ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমরা এটা তাদের নজরে নিয়ে আসলে তারা এটাতে খুবই আশ্চর্যান্বিত হয় এবং সকল অ্যাকিউজদের বেইল তারা মঞ্জুর করে। বর্তমান ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলছেন, এরকম অনেক অসঙ্গতি জালিয়াতির মাধ্যমে বিচারের নামে প্রহসন করেছে পুরনো ট্রাইব্যুনাল। অসংখ্য অসঙ্গতি, অসংখ্য ইনকনসিস্টেন্সি, অসংখ্য বানোয়াট সাক্ষী এই ট্রাইব্যুনালে, বানোয়াট প্রতিবেদন এই ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল, যেগুলো এখন
পর্যালোচনা করা হবে এবং আমরা আশা করছি ট্রাইব্যুনাল এখন এইগুলো পর্যালোচনা করে ন্যায় বিচার প্রদান করবে। শেখ হাসিনার ভারত পালানোর পর পদত্যাগ করেন আগের ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর। এখন পর্যন্ত অনেক মামলার নথি উধাও, কেউ জানে না কোথায় রয়েছে এসব কাগজপত্র। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর গুলশান থানার ভ্যান চালক জব্বার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাপসকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগেও কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে জুলাই ঐক্য। বুধবার বিকেলে রাজধানীর প্রেস ক্লাবের সামনে জুলাইয়ের চেতনা ধারণ করে আগামী 5 আগস্টের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারের দাবিতে মানববন্ধন করেন তারা। এ সময় বিগত ফ্যাসিস্ট শাসনামলের অপশাসনের ফল থেকে সকল রাজনৈতিক দলকে শিক্ষা নেয়ার তাগিদ দেন তারা। মানববন্ধন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে 3 দিনের ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী 36শে জুলাইয়ের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। জুলাই যোদ্ধাদেরকে উপেক্ষা করে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের চেষ্টা করেন, আপনাদেরকেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগ দূষর যারা আছে সবাইকে সতর্ক করে বলে দিতে চাই, যদি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোন ধরনের দুঃসাহস করা হয়, সেটা আমাদের রক্তের উপর দিয়েই করতে হবে। দেশের উন্নয়নে উদ্ভাবনী শক্তিকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বুধবার রাজধানীর নাজিরা বাজারে ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলনে কক্ষে ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, উদ্ভাবনী চিন্তা যত বেশি ছড়িয়ে যাবে অর্থনীতিতে তত বেশি সুফল পাওয়া যাবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই সচেতন থাকতে হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষির পাশাপাশি মৎস্য ও প্রাণী সম্পদের প্রতি সচেতনতা তৈরি করা গেলে টেকসই প্রবৃদ্ধি সম্ভব হবে। ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য প্রাণী সম্পদে রক্ষা করার জন্য, আগ্রহী করে তোলার জন্য যদি করতে পারি, তাহলে আমাদের ইনোভেশন শোকেসিং বা আমরা যাই করি সবগুলো কিন্তু সফল হবে, আমাদের কাজ সফল হবে। সিভিল অ্যাভিয়েশন প্রকৌশলীদের সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় কুর্মিটোলায় বেবিচক কার্যালয়ে ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি দেশে চলমান অধিকাংশ প্রকল্পের কাজে বিদেশি প্রকৌশলী ও কর্মীদের আধিক্যের কথা উল্লেখ করে বেবিচক প্রকৌশলীদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন। সমস্ত প্রজেক্টগুলোতে যখন আমি তাকাই তো দেখি যে প্রজেক্টের যে কনসালটেন্ট যে ডিজাইন করেছে উনি বিদেশি, তারপর প্রজেক্টে যে কাজ করছেন বা কনস্ট্রাকশন কাজ করেন উনি বিদেশি, ওনাকে আবার সুপারভাইজ যিনি করছেন তিনিও বিদেশি একজন কনসালটেন্ট। আমাদের এই ধরনের প্রজেক্টগুলোতে আমরা কেন নিজেদের কাজ নিজেই করতে পারিনি? আমরা যে কাজগুলো করব সেগুলোর জন্য আমরা সততা, নিষ্ঠা, স্বচ্ছতা এবং দক্ষতার সাথে কাজগুলো করি। ঢাকার পুঁজিবাজারে হঠাৎই ধস। বুধবার সূচক পড়েছে 149 পয়েন্ট। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাজার সংশ্লিষ্টদের। কেউ বলছেন ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়েছে বাজারে, তবে ডিবিএ নেতারা বলছেন এই ধারণা ভিত্তিহীন। কারণ বাংলাদেশের পুঁজিবাজারে ভারত পাকিস্তানের এমন কোনো বিনিয়োগ নেই যার প্রভাব পড়তে পারে, বরং পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে।
আগস্টে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অনিশ্চয়তার জেরে দেশের পুঁজিবাজারে চলছে আস্থার সংকট। অক্টোবরের পর আবারও বড় ধরনের ধস। বুধবার একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক পড়েছে 149 পয়েন্ট। আতঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। পার্শ্ববর্তী দেশে যুদ্ধ লাগলে আমাদের এখানে দাম কমে যায়, বা কোনো কিছু হলে ইন্টারন্যাশনালি কোনো কিছু হলে আমাদের এখানে দাম কমে যায়। এগুলি সুযোগ নেয় আমাদের কোম্পানির ডাইরেক্টর থেকে শুরু করে গ্যামলাররা। স্টেকহোল্ডাররা টাকা নিয়ে বসে আছে, কেউ ইনভেস্টমেন্ট করতেছে না। এই মার্কেট পড়ার আজকে মার্কেট পড়ার কারণ হলো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, আর কোনো কারণ না। বাজারের এমন পতনের পিছনে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার জেরে তৈরি হওয়া আতঙ্ক এবং বিনিয়োগের বিকল্প মাধ্যম যেমন বন্ড, ডিভেঞ্চার কম থাকার কথা বলছেন বাজার সংশ্লিষ্টরা। আমাদের পার্শ্ববর্তী দেশে যদি একটা বড় কনফ্লিক্ট হয়, এরকম একটা স্কেলে যদি কনফ্লিক্ট হয়, এখানে পুঁজিবাজারে ইম্প্যাক্ট করাটা অনেকটু স্বাভাবিক, বিকজ এটাতে আনসার্টেনটি ক্রিয়েট হয়। যখন মার্কেট ফল করা শুরু করে তখন বন্ডে বিনিয়োগটা চলে যায়, ওই অনুযায়ী ইকুইটি থেকে সেল অফ হচ্ছে। আমাদের দেশে এই জিনিসটাই হচ্ছে যে ইকুইটিতে সেল অফ হয়ে যাচ্ছে। তবে এই ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। সংগঠনটির সভাপতি বলছেন, কোনো পক্ষ পরিকল্পিতভাবে বাজারে আতঙ্কিত ছড়ানোর চেষ্টা করছে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সাথে আমাদের স্টক মার্কেটে কোনো সম্পর্ক নেই। আমি মনে করি যে ধরেন কিছুদিন পর পরে আমাদের এখানে একটা রিউমার তৈরি করা হয়, যেখানে একটা প্যানিক ক্রিয়েট করা হয়। সাধারণ বিনিয়োগকারীরা ওনারা না বুঝেই আমি মনে করি যে শেয়ার ছেড়ে দেয়। এটা ঠিক হচ্ছে না। এদিকে হামলার জেরে ভারত ও পাকিস্তান দুদেশের শেয়ার বাজারেই সূচকের পতন হয়েছে। একই সঙ্গে বুধবার দর হারিয়েছে ভারতীয় মুদ্রা রুপি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনহীন হাউজিংগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজুক। বুধবার কেরানীগঞ্জের আটি হাউজিংয়ে অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। দেখা যায় পুরো হাউজিংটি রাজুকের অনুমোদনের বাইরে। অভিযানে 6টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং একটি ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়। রাজধানী ও আশেপাশের এলাকায় নকশার বাইরে গিয়ে নির্মিত ভবনের বিরুদ্ধে শক্ত অবস্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের আটিবাজার ঘেঁষে গড়ে ওঠা আটি মডেল টাউন এলাকায় অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ সড়কের মধ্যে পড়ায় ভেঙে ফেলা হয়। রাজুকের একদল বলে পারমিশন দেওয়ার ক্ষমতা নেই, আরেকদল বলে পারমিশন দিবেন, রাজুকে যান। আমরা সবই করি, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। একটা সাধারণ পরিবার থেকেই ছোট ছোট করে এতটুকু করছে, তো তাদের এটা একটা বড় ক্ষতি। আমাদের সকল কার্যক্রম চালু করে দিয়ে যেগুলো নিয়ম নীতি আছে আমরা সেটা ফলো করেই আমরা কাজ আবার রানিং করতে চাই। রাজুক বলছে, হাউজিংগুলোর অনুমোদন না থাকায় এর আগেও ভবন নির্মাণের কাজ বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে 6টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং একটি ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। ভবন মালিকগণ যারা নির্মাণ কাজ করে যাচ্ছেন তাদেরকে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে বা তাদেরকে অনুমোদন নেওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু ওনারা কাজ বন্ধ না রেখেই অননুমোদিতভাবে ভবনগুলো গড়ে তুলছেন। এটা যেহেতু হচ্ছে যে রাজুকের আওতাধীন এলাকা, তাহলে যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে রাজুক। নকশা নিতে হলে রাজুক থেকে নিতে হবে, কিন্তু তারা আমাদেরকে দেখাতে পারেন নাই। অবৈধভাবে ভবন নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানায় রাজুক। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের বিআরটিএ অফিসগুলো যেন ভোগান্তির আরেক নাম। সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ বেশিরভাগ মানুষের। দীর্ঘদিন ধরে অভিযোগের পাহাড় জমা 35টি জেলা বিআরটিএ কার্যালয়ে এবার একযোগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় কয়েকটি জেলায় হাতে নাতে আটক করা হয় দালাল চক্রের সদস্যদের। প্রমাণ পাওয়া যায় বিআরটিএ অফিসের কিছু অসাধু কর্মকর্তার সম্পৃক্ততার। চট্টমেট্রো 6710716 নম্বরের এই গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে বিআরটি থেকে লাইসেন্স করান মালিক তানহা আক্তার মিলি, কিন্তু তা ব্যবহার হচ্ছে মাইক্রোবাস হিসেবে। এমন অভিযোগের তদন্তে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দুদক। আর এই প্রতারণার সঙ্গে যুক্ত স্বয়ং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ দিনার। অভিযানে যাচাই বাছাই করা হয় সংস্থাটির জেলা কার্যালয়ে কর্মরত 4 কর্মকর্তার দুর্নীতির অনিয়ম নিয়েও। এই গাড়িটা আমরা মাইক্রো হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহার করতেছেন। আমরা সরজমিনের তথ্য পেয়েছি এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি, উনি ওনার স্ত্রীর গাড়িটা স্বীকার করেছেন। চট্টগ্রামের মতো সারা দেশে প্রায় সবকটি বিআরটি অফিসে
অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বহু বছর ধরে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় অফিসগুলোতে অভিযান চালানো হলেও এবার একযোগে রাজধানী সহ দেশের ৩৫টি বিআইটি অফিসে অভিযান চালিয়েছে দুদক। বরিশালে অভিযান চালিয়ে এক দালালকে আটক করে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যশোর বিআইটি কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতে নাতে আটক করে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রায় প্রতিটি বিআইটি অফিসে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ওখানে যাবেন, বলবে গাড়ির সিরিজ নাম্বার ঠিক নেই, এই নেই সেই নেই, ঠিক আছে, অনলাইনে ভুল দেখায়, এগুলো বলবে। ওখানে যদি আপনি ২০০-৩০০ আবার টাকা দেন, ওটা আবার ঠিক হয়ে যাবে। ৭-৮ মাস যাবত আমাদের এই বিআরটি থেকে নাম্বারগুলি দেওয়া হচ্ছে না। নাম্বারগুলি না দেওয়ার কারণে আমরা কাস্টমারদেরকে নাম্বার দিতে পারতেছি। দুদক কর্মকর্তারা জানান, অনিয়মের বিষয়ে বিআইটি অফিসেরই কিছু অসাধু কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন তারা। এখানে এসে আমরা দেখলাম যে এখানে যে সেবাগ্রহীতারা আছেন তারা মোটামুটি হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে তারা যেটা ৫ মিনিটের কাজ সেটা আগামী সপ্তাহ ৭ দিন পরে আসার জন্য বলতেছে। ৩ জন দালালকে সাজা দেওয়া হয়েছে, একজনকে হচ্ছে ৩ দিন কারাদণ্ড। শুধু দালালদের জেল জরিমানা না করে বিআইটি অফিসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধেও যেন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সে দাবি সেবা প্রত্যাশীদের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়। উপাচার্যের অপসারণের দাবিতে এবার তার বাসভবনে তালা ঝুলিয়ে বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক দফতরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এক দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। স্লোগানে স্লোগানে ক্যাম্পাস। এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন, শিক্ষার্থীদের ২২ দফা বাস্তবায়ন না করা, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়ায় উপাচার্যের পদত্যাগের দাবি জানান তারা। উনি ওনার মন করা একটা সিন্ডিকেট, জরুরি সিন্ডিকেট কি বসিয়ে এই দাবি দেওয়া মেনে নেওয়ার কথা বলছে। সেক্ষেত্রে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, উনি ওনার মতো করে এটা উনি বলছে। আমরা চাই খুব শীঘ্রই ইউজিসি একটি তদন্ত টিম পাঠাক বরিশাল বিশ্ববিদ্যালয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেমন ভিসি চায় তেমন একজন ভিসি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেওয়া হোক। দুপুর ২টার দিকে উপাচার্যের বাসভবনের ভেতরে থাকা কর্মচারী, নিরাপত্তা কর্মীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে বিদ্যুৎ ও পানির লাইনও কেটে দেওয়ার কথা জানান তারা। ভিসি যেহেতু ক্যাম্পাসে থাকে না, শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে পারে না, ফলে শুধু শুধু এই উপাচার্যের কার্যালয় কাম বাসভবন যেটা, এটাকে আমরা মনে করি যেটা একটা পরিত্যক্ত ভবন হিসেবে উনি আসলে ঘোষণা করেই ফেলেছেন। আমরা ওটাকে তালা দিয়ে দিলাম। তার বাসভবনের যে বিদ্যুৎ লাইন, ওয়াইফাই লাইন এগুলো ছিল, আমরা এগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছিলাম আগে, সেটা আমরা বাস্তবায়ন করেছি। উপাচার্যের দাবি, শিক্ষার্থীদের সকল দাবি এরই মধ্যে মেনে নেওয়া হয়েছে। প্রভৃতি ট্রেজারার, শিক্ষা সচিব মহোদয় সবাই মিলে গুরুত্ব বিবেচনা করে যেগুলো দাবি শিক্ষার্থীদের প্রত্যেকটা সমাধান করা হয়েছে। বিষয়গুলো সম্পর্কে সবসময় তাদের সাথে আলোচনাও হয়। এর আগে মঙ্গলবার কফিন মিছিল নিয়ে প্রশাসনিক সকল দপ্তরে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মিয়ানমারের রাখাইনে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপির সদস্যসহ ৩৪ জনকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ফেরত গেছেন নানা অপরাধে সাজা ভোগ করা আরও ৬ নাগরিক। বুধবার বিকেলে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় বিজিবির বিশেষ বাস, যেখানে ছিলেন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সেনা ও বিজিপি ৩৪ সদস্য। বাস থেকে একে একে নামানো হয় তাদের। তারপর যাচাই বাছাই শেষে সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয় যাত্রী লাউঞ্জে। সেখানে দীর্ঘ সময় ধরে চলে ইমিগ্রেশন কার্যক্রম। এদিকে বেলা ১২টার দিকে কক্সবাজার কারাগার থেকে একটি প্রিজন ভ্যান আসে বিমানবন্দরে। সেখানেও মিয়ানমারের ৬ নাগরিককে যাচাই বাছাই করা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, মাদক হত্যা ও অনুপ্রবেশের মামলায় কারাভোগ শেষ হওয়ায় মিয়ানমারের ৬ নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে। বৈদেশিক আইনে ১৪ ধারা ওনাদের ৫ জনের সাজা ছিল,
অলরেডি সাজা শেষ হয়ে যাওয়ায় ওনাদের স্বদেশ প্রত্যাবাসনের জন্য আমরা ব্যবস্থা করছি। পরে দুপুর 1:30টার দিকে মিয়ানমারের বিশেষ বিমানটি অবতরণ করে কক্সবাজার বিমানবন্দরে। তারপর বিমান থেকে মিয়ানমার প্রতিনিধি দল নেমে প্রবেশ করে বিমানবন্দরের লাউঞ্জে, আর সেখানে দুপক্ষের প্রশাসনিক কার্যক্রম শেষে হস্তান্তর করা হয় মিয়ানমারের সেনা, বিজিপি সহ 40 জন নাগরিককে। বিকাল 3টার দিকে বিমানটি মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের পার্টে যত প্রক্রিয়া ছিল সব সম্পূর্ণ করে তারা ফ্লাই করেছে কিছুক্ষণ আগে, এটি আর বাকি রিটেন প্রেস ব্রিফিং আছে, সেখান থেকে দিবে। গেল 15 মাসে মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেয় দেশটির সেনা, বিজিপি সহ 910 জন নাগরিক, যার মধ্যে গুলিবিদ্ধ ছিলেন 26 জন, যাদেরকে 5 দফায় ফেরত পাঠানো হয়েছে মিয়ানমারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে দেশ জুড়ে 16টি স্থানে অভিযান চালিয়েছে ইমিগ্রেশন বিভাগ। এতে বাংলাদেশি সহ 1270 জনকে আটক করা হয়েছে। স্থানীয় 11 জন নিয়োগকর্তাকেও নেওয়া হয়েছে আইনের আওতায়। চলমান অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার সকাল 10:30 থেকে 16টি স্থানে চালানো হয় চিরুনি তল্লাশি। 2756 জনের কাগজপত্র যাচাই শেষে 1270 জনকে আটক করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। নির্মাণ, কৃষি, পরিষেবা খাতসহ বিভিন্ন স্থানে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অভিযানে জোহরের তামানসুরিয়া এলাকার একটি নির্মাণ প্রকল্প থেকে 165 বাংলাদেশি সহ 189 জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেনে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন এক বাংলাদেশি। অভিযুক্তদের বিরুদ্ধে বৈধতা না থাকা, অন্য কোম্পানিতে কাজ করা সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। সারা দেশে হঠাৎ করে বাড়ি বা কর্মস্থলে হানা, কাগজপত্র চেকিং, সব মিলিয়ে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। কাজে যেতেও সাহস পাচ্ছেন না কেউ কেউ। ইমিগ্রেশনের ভয়, পুলিশের ভয়, যে কোনো সময় আমাদেরকে ধরতে পারে। আমরা একটা আতঙ্কের মধ্যে দিন পার করতেছি মালয়েশিয়াতে। বাঙালি লোককে ধরে নিয়ে গেছে ইমিগ্রেশনে, আর আমরা একটু বাইরে ছিলাম, এই কারণে আমাদের কোনো সমস্যা হয় নাই। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 30,993 জন অভিবাসীকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ শ্রমিক রাখার দায়ে 634 নিয়োগকর্তার বিরুদ্ধেও নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। নাটকীয়ভাবে প্রথম দফায় হেরে যাওয়ার পর কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয় দফার ভোটে পার্লামেন্ট সদস্যদের সমর্থন পেয়ে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফ্রিডরিশ মের্জ। মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফার ভোটে 325 জন আইন প্রণেতা তাঁর পক্ষে সমর্থন দেন, যেখানে চ্যান্সেলর হতে তাঁর প্রয়োজন ছিল 316 ভোট। এর আগে প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে 621টির ভেতর 310 ভোট পান মের্জ। তবে প্রথম দফায় কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া মের্জের অযোগ্যতার পরিচয় বলে কটাক্ষ করে দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল এএফডি। বিটু বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। জার্মানির 10ম চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন দেশটির রক্ষণশীল রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এর প্রধান ফ্রিডরিশ মের্জ। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে আয়োজিত দ্বিতীয় ধাপের ভোটে 325 জন আইন প্রণেতার সমর্থন পেয়ে চ্যান্সেলর পদে তিনি ওলাফ শলসের স্থলাভিষিক্ত হন। নির্বাচিত হওয়ায় পার্লামেন্টের সবাইকে ধন্যবাদ জানান তিনি। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফার ভোটে জয়যুক্ত হওয়ার পরপরই নতুন চ্যান্সেলর তার জোটের সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে প্রেসিডেন্ট প্যালেসে শপথ গ্রহণের উদ্দেশ্যে ছুটে যান। এরপর প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের কাছ থেকে পদবি ও দায়িত্ব বুঝে নেন মের্জ ও তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। এ সময় গণতান্ত্রিক উপায়ে সকল সংকটের নিরসন, নিষ্ঠা ও সততার সঙ্গে দেশ পরিচালনার পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার আহ্বান জানান প্রেসিডেন্ট। চ্যান্সেলর হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই প্রতিবেশী দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় ইউনিয়নের নানা দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা মের্জকে অভিনন্দন জানান। এর আগে মঙ্গলবার সকালে চ্যান্সেলর পদের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে 621টির ভেতর 310 ভোট পান মের্জ, আর তাতেই চ্যান্সেলর হওয়ার স্বপ্ন কিছুটা হলো ফিকে হতে থাকে তার। প্রথম দফার ভোটে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া মের্জের অযোগ্যতার পরিচয় বলে কটাক্ষ করে দেশটির কঠোর ডানপন্থী রাজনৈতিক দল এএফডি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
যুক্তরাজ্যে শিক্ষার্থী ও কাজের ভিসায় গিয়ে পরে আশ্রয়ের আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় অভিবাসন নীতিতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার দ্বারপ্রান্তে দেশটির সরকার। সম্ভাব্য নতুন নীতিতে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নাইজেরিয়ার নাগরিকদের উপর নেমে আসতে পারে কঠোর ভিসা নীতির খড়গ, যেটির আওতায় আসতে পারে বাংলাদেশিরাও। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে অভিবাসন সংকট দীর্ঘদিন ধরে আলোচনা তুঙ্গে। সরকারি তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদন করে বিভিন্ন দেশের 1,08,000 নাগরিক, এর মধ্যে 16,000ই শিক্ষার্থী। যদিও কোন দেশের কতজন শিক্ষার্থী আশ্রয় চেয়েছেন সেই তথ্য প্রকাশ করেনি সরকার। ব্রিটিশ হোম অফিস জানিয়েছে আশ্রয় প্রার্থীদের তালিকায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও নাইজেরিয়ার নাগরিকদের আধিক্য আছে। এই অবস্থায় সম্ভাব্য নতুন নীতিতে অভিবাসনের প্রক্রিয়া কঠোর করার দ্বারপ্রান্তে ব্রিটিশ সরকার। এই নীতি বাস্তবায়িত হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে এসব দেশের নাগরিকদের উপর। আগের বছরগুলোতে অনেক বাংলাদেশি যুক্তরাজ্যের ভিসা শর্ত ভেঙে আশ্রয় প্রার্থী হন। এই কারণে বাংলাদেশও কঠোর নীতির আওতায় পড়ার ঝুঁকিতে থাকতে পারে বলে ধারণা অভিবাসন বিশেষজ্ঞদের। স্টুডেন্ট বা অনেক ইমিগ্রেন্টকে দেখেছি তারা ইউকেতে ঢোকার পর কোনোভাবে ক্যালিস পোর্ট ইউজ করে, ঠিক আছে, দেখা যায় যে অন্য দেশে চলে যাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে দেশের জন্য অ্যালার্মিং, এবং আমি সারপ্রাইজ হব না যদি এই ধরনের ঘটনা ঘটে যে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিগুলোর দেশের ক্ষেত্রে যদি সেম রেস্ট্রিকশনগুলো আসে। সম্ভাব্য প্রস্তাবিত নতুন নীতিতে ভবিষ্যতে ভুয়া শিক্ষার্থীর সংখ্যা কমতে পারে। একইভাবে সত্যিকারের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে বলে মনে করছেন অনেকে। স্টুডেন্টরা এখানে ফেস করে কিছু অ্যাবিউজারদের কারণে। সো ইউকে ইমিগ্রেশন সিস্টেম তারা নতুন যে ল নিয়ে কাজ করতেছে, তারা যদি অ্যাবিউজটাকে কন্ট্রোল করতে পারে, আলটিমেটলি আমাদের জেনুইন স্টুডেন্টগুলো কিন্তু তারা বেনিফিটেড হবে। 2024 সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার সংখ্যা কমেছে 31%। গেল কয়েক বছরে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থী ও কাজের ভিসা এসেছেন। পরবর্তীতে তাদের অনেকে আশ্রয়ের আবেদন করেছেন এখানে। এর ফলে ভিসার শর্ত কঠিন করার তালিকায় আগামীতে বাংলাদেশের নামও উঠে আসতে পারে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। গাজা উপত্যকার প্রায় 70% এখন ফিলিস্তিনিদের জন্য নিষিদ্ধ। যুদ্ধবিরতি ভেঙে ফের আগ্রাসনে নামার পর ইসরায়েল এই অঞ্চলগুলোকে নো গো জোন হিসেবে ঘোষণা করেছে। লাখ লাখ মানুষকে উৎখাত করে গাজাকে জনশূন্য করার পরিকল্পনার কথা জানিয়েছেন নেতানিয়াহু নিজেই। ভয়, অনাহার আর উৎখাত, এই তিন শব্দেই যেন আটকে আছে বর্তমান গাজা। 18 মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর মাত্র 1.5 মাসেই ইসরায়েল গাজার 70% এলাকা নো গো জোন হিসেবে ঘোষণা করেছে। মানবিক সংস্থাগুলো বলছে এই পদক্ষেপের কারণে গাজা এখন একটি বিপর্যস্ত ভূখণ্ডে পরিণত হয়েছে, যেখানে বসবাসের কোনো নিরাপদ স্থান নেই। দক্ষিণের রাফা থেকে শুরু করে উত্তরের গাজা সিটি পর্যন্ত ইসরায়েলি বাহিনী চালিয়ে যাচ্ছে উচ্ছেদ অভিযান। কেবল উত্তর পশ্চিমের কিছু ছোট এলাকাই এর বাইরে। পূর্ব সুজাইয়া, সীমান্তবর্তী গ্রামগুলো, এমনকি মধ্য গাজার দেইর আল বালাও গোলাবর্ষণ আর খাদ্য সংকটের শিকার। এদিকে গাজার জনসংখ্যাকে সরিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও ঘোষণা দেন নতুন স্থল অভিযান হবে দীর্ঘমেয়াদী এবং দখলকৃত এলাকায় সেনারা স্থিতিশীল থাকবে। এরই মধ্যে 60,000 রিজার্ভ সেনাকে যুদ্ধের ময়দানে নামানোর অনুমোদন দিয়েছে তার মন্ত্রিসভা। কিন্তু আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, এই অভিযান কি কেবল হামাস নির্মূলের জন্য নাকি পুরো গাজাকে জনশূন্য করার কৌশল? দেইর আল বালার স্থানীয়দের বরাতে আল জাজিরা জানায়, ইসরায়েলের লক্ষ্য শুধু সামরিক নয় বরং রাজনৈতিক ও ভূগোলগত। গাজার মানচিত্র বদলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতেই এই উচ্ছেদ ও অবরোধ বলে মনে করেন বাসিন্দারা। যদিও কোথাও যাবে না বলে প্রতিরোধের বার্তা দিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। অন্যদিকে মানবিক বিপর্যয় ছড়িয়ে পড়েছে পুরো গাজা জুড়ে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলছে গাজা এখন চরম দুর্ভিক্ষ ঝুঁকিতে। বাজারে কোনো খাবার নেই, সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর মজুদ শেষ। শিশুদের অর্ধেকই অনাহারে দিন কাটাচ্ছে। এ নিয়ে ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো বলছে সরাসরি অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে নেতানিয়াহু প্রশাসন। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তান ভারত সংঘাতের জেরে পাকিস্তানে অবস্থানরত 2 ক্রিকেটার রিশাদ নাহিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন
বিসিবি। এই দুজনের নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শঙ্কার মুখে চলতি মাসের শেষে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দলের টি-20 সিরিজও, যদিও এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করেননি বিসিবি বস। থমথমে পরিবেশ, উৎকণ্ঠা, শঙ্কা, হঠাৎ অশান্ত দক্ষিণ এশিয়া। ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ সবার মুখে মুখে। ভারত পাকিস্তানের বৈরী সম্পর্ক চিরকালের, তবে এই মুহূর্তে তারা যে যুদ্ধে লিপ্ত হয়েছে তাতে উত্তেজনা পুরো দক্ষিণ এশিয়ায়, যার প্রভাব পড়েছে এই অঞ্চলের জনপ্রিয় খেলা ক্রিকেটেও। বাংলাদেশ দলের যে পাকিস্তান সফর রয়েছে সেই সফর নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। এই মুহূর্তে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেনের সার্বক্ষণিক খোঁজ রাখতে হচ্ছে বিসিবিকে। মুহূর্তে আমাদের বেশি কনসার্ন হলো আমাদের দুইটা প্লেয়ার পিএসএল খেলতেছে, লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে থাকবে বোধহয়। ক্লোজলি ইন টাচ উইথ দ্য হাই কমিশন ডিফেন্স আছে, and I'm closely attached with the Pakistan Cricket Board and the PSL CEO, and also I talked to Rishad. Naidke এখনো পাইনি, I'll try to talk to him as well. আমাদের CEO পাকিস্তান আমাদের যে অ্যাটাশে আছে তার সাথে যোগাযোগ করেছে এবং সেও প্লেয়ার সাথে কথা বলেছে। পিএসএলে লাহোর কালান্দার্সে 5 ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ। পেশোয়ার জালমেইর হয়ে মাঠে নামার অপেক্ষায় নাহিদ। শুক্রবার এ দুই বাংলাদেশি ক্রিকেটারের মুখোমুখি লড়াই উপভোগের আশায় ভক্তরা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে 22 গজে মনোনিবেশ করাই তো চ্যালেঞ্জিং। ভেরি মাচ সাবকন্টিনেন্টের গুরুত্বপূর্ণ ক্রিকেটিং নেশন, সো এইটার ব্যাপারে এক্ষুনি কোনো মন্তব্য করা যাবে না। হ্যান্ড সিচুয়েশন ডিফারেন্ট, তো পরবর্তীতে কি হবে এটা এক্স্যাক্টলি এই মুহূর্তে অ্যাসেস করা ডিফিকাল্ট। ডিসিশন চূড়ান্ত না, এখনটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এক্স্যাক্টলি কোন দিকে যায়, সার্কামস্ট্যান্সেস আমাদের আসলে নিয়ে যাবে। প্রশ্ন উঠছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও। 25 মে থেকে 3 জুন দেশটিতে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলার কথা টাইগারদের। শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়াতে পারে, সিরিজ আদৌ মাঠে গড়াবে কিনা, সেসব নিয়ে জোর গলায় কিছু বলতে পারছেন না বিসিবির শীর্ষ কর্তা। বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে না পারলেও আগস্টে ভারতের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ আয়োজন নিয়ে এখনও বেশ আত্মবিশ্বাসী বিসিবি সভাপতি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।